দিনই আমাদের ওটাকে যেটা বৈশানার ভ্যালিকে আমরা ওদের ভাষায় বলে মিনি সুইজারল্যান্ড, খচ্চর বা ঘোড়ার পিঠে করে যে বৈশানান ভ্যালিতে যেতে হবে। যাত্রাপথটা ছিল 1 ঘন্টারও বেশি সময়। অনেকে চেঁচাচ্ছে আমার ঘোড়া চলে যাচ্ছে, আপনারা টেনে আনুন। সে হয়তো একা দাঁড়িয়ে আছে, ঘোড়া আবার টেনে আনলো। মাঝে মধ্যে ঘোড়া অন্য রাস্তায় চলে যায়। সে একটা অ্যাডভেঞ্চার, খুবই অ্যাডভেঞ্চারাস জায়গা। কাশ্মীর ঢুকার মুখে আমরা যত সিকিউরিটি যেখানে যা দেখেছি, এ পথে কোথাও কোনো সিকিউরিটি নেই। ওই জায়গায় যে আমরা তাদেরকে 100% বিশ্বাস করবো এরকমও আমাদের মধ্যে সেই কনফিডেন্সটাও নেই। এরকম একটা সবার মধ্যে একটা ভয় ভয় করছিল একদম। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন এই সময়কার একজন শিক্ষক সুমন মজুমদার। নমস্কার সুমন বাবু। নমস্কার। সুমন আমাদের থেকে একটু বয়স কম বলে তুমি করেই বলি নাকি? হ্যাঁ, আপনি করে বলাই যায়, আসলে তুমিটা অনেক আন্তরিক, তো তুমি করেই বলি। সুমন বনগাঁর একটি প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষকতা করেন। প্রচুর ছোট ছোট বলবো কুড়িদের সাথে, ছোট ছোট শিশুদের সাথে ওর ভীষণ ভালো আন্তরিক সম্পর্ক। সবাই কিন্তু ওকে খুব আপন মনে করে। আজ সুমনের কাছ থেকে আমরা জানবো সেই সব বাচ্চাদের মনের কথা। সমগ্র দেশ জুড়ে চলছে একটা অস্থির পরিস্থিতি, জেহাদি। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, বাংলাদেশ, ইসলাম কান্ট্রি, আমাদের ভারতবর্ষেও কিন্তু সেই জেহাদিদের ছায়া পড়ে রয়েছে। এর জন্য দায়ী কারা? শিক্ষা ব্যবস্থা। পেহেলগামে, কাশ্মীরের পেহেলগামে দুর্ঘটনা ঘটার মাত্র কয়েকটা দিন আগে সুমন সেখান থেকে ঘুরে আসে। কি দেখেছে সেখানকার পরিস্থিতি? আজ সেখানে কি? আজ সেখানে শ্মশানের নিস্তব্ধতা বিরাজমান। এই নিয়ে যাবে আজকের আমাদের আলোচনা। 3 তারিখে ওখানে আমরা নেমেছিলাম পেহেলগাঁওতে, এপ্রিল মাসের 3 তারিখে। তবে ওখানের ব্যবস্থাটা কি, পেহেলগাঁওটা হলো কাশ্মীরের মনে হয় সব থেকে সুন্দর জায়গা। আমার মনে হয় যারা অতীতে গেছে, বর্তমানে যারা গেছে, আমি ঘুরে আসার পরেও আমার মনে হচ্ছে যত জায়গাগুলো ঘুরলাম, পেহেলগাঁওটাই কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা। এবং যত টুরিস্টই কাশ্মীরে যায় পেহেলগাঁওতে যাবেই, এটা হলো স্বপ্ন একটা। এইবার পেহেলগাঁওয়ের যে ঢোকার মুখে আমরা ফোর্স দেখেছি, আমরা সিআরপিএফ দেখেছি, সিকিউরিটি আমরা ঢোকার মুখে লক্ষ্য করেছি। যে ঘটনাটা আমরা দুঃখের বেদনাদায়ক যে ঘটনাটা বৈশানান ভ্যালিতে যেটা আমরা দেখলাম, ওটা কিন্তু পেহেলগাঁও যেটা ঘুরতে যায় তাদের একটা বড় অংশ ওখানে যায়। কারণ ওখানে আমরা হোটেলে ঢোকার পরপরই আমাদের কিন্তু রাতের বেলায় হোটেলের মালিক তিনি একটা চক আউট করে দিলেন যে কোথায় কোথায় আমাদের কোথায় কোথায় যেতে হবে। আমরা 2 দিন থাকবো বলে গেছিলাম। তা ওটা প্রথম দিনই আমাদের ওটাকে যেটা বৈশানার ভ্যালিকে আমরা ওদের ভাষায় বলে মিনি সুইজারল্যান্ড। এখন মিনি সুইজারল্যান্ড কথাটা যখন ওখানে প্রচার হয় তখন ওখানে যাওয়ার তাগিদ স্বাভাবিকভাবে সকলেরই থাকে। কারণ আমরা কেন ভারতবর্ষের একটা বড় অংশের নাগরিকেরই সম্ভব না সুইজারল্যান্ড যাওয়ার, মানে একটা বড় অংশের নাগরিকের সম্ভব না, অর্থনৈতিক যে কাঠামো। তা ওটা শোনার পরে কিন্তু এই ইচ্ছা সবারই যায়। এবং ওটা যে মিনি সুইজারল্যান্ড, এটা কিন্তু বৈশানান ভ্যালিটা কিন্তু প্রচারটা কম হয়। আমরা ওখানে গিয়ে জানলাম ভ্যালিটার নাম বৈশানান ভ্যালি, কিন্তু আমরা মিনি সুইজারল্যান্ড ভেবেই আমরা ঠিক করলাম যে তাহলে ওখানটাই আগে যেতে হবে। কারণ কোনো কারণে যদি ওইটা মিস হয়ে যায় তাহলে একটা বড় একটা মিস হয়ে যায়। তাহলে প্রত্যেকটা টুরিস্টেরই সেই একটা আকাঙ্ক্ষা থাকে। ওখানে যাওয়ার কিন্তু একটাই ভেহিকেলসই বলুন আর ওয়ে বলুন,
মানে মেথড বলুন, ওই ঘোড়ায় করেই যেতে হবে। ঘোড়া বা খচ্চর, মানে ওইগুলোকে খচ্চরই, ঘোড়া বলে, কিন্তু অ্যাকচুয়ালি ঘোড়া ওখানে আমার যেটা দেখে মনে হলো মানে সবই খচ্চরই, যেটা দেখে মনে হলো। ওখানে যেতে গেলে একমাত্র ওটাই অবলম্বন করতে হবে। কারোর পক্ষেই, আমাদের মতো টুরিস্টদের পক্ষে সাধারণত, বিশেষ করে কোনো বাঙালি পর্যটক, আমরা যারা একটু সমতলে থাকি, আমরা যারা একটু ঘুরতে ভালোবাসি, মানে একটু ঘোরা মানে আমাদের তো একটা বিলাসিতা একটা বটেই, যে আমরা বেশ প্রকৃতির রূপ নিতে নিতে যাব, সেখানে কেন এত ভালো মন্দ খাবো দাবো আর ঘুরবো, প্রকৃতিটা ভালো করে এনজয় করবো, তা ঘোড়া আমাদের নিতেই হবে। এবার আমরা ঘোড়ার যথারীতি অনেক বার্গেনিং করা হলো, ঘোড়া একটা সকলের জন্য একটা করে ঘোড়া আমরা ঠিক করলাম। ঘোড়া করে আমরা যাত্রা শুরু করলাম। ওখানে যাত্রাটা প্রায় ছিল 1 ঘন্টারও বেশি, মানে খচ্চর বা ঘোড়ার পিঠে করে যে বৈশারণ ভ্যালিতে যেতে হবে, তখন যাত্রাপথটা ছিল 1 ঘন্টারও বেশি সময়, এবং রাস্তাটা ছিল খুবই প্রতিকূল। অনেকেই ঘোড়ার পিঠে বসেই কাঁদছিল, আমাদের টিমেরও অনেক সদস্য কাঁদছিল, মানে এতটাই ভয়ের রাস্তা, মানে রাস্তায় ওখানে হেঁটে পর্যন্ত যাওয়া যাবে না, একমাত্র ঘোড়াই যেতে হবে। কারণ রাস্তা ভাঙা, রাস্তাও প্রচণ্ড, এবং পাথর, বড় বড় পাথর ভর্তি, তারপরে জলগুলো পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে নামছে, এবং সেই সব জল পাথর ওর মধ্যে পায়ে করে, একদম প্রকৃতির বন্যতা, প্রকৃতির বন্যতা, একদম বন্যতা প্রকৃতির, এবং জঙ্গল, গাঢ় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, শুনশান, গা ছমছমে একটা ভাব থাকে, এবং একটা স্বাভাবিকভাবেই একটা আননোন, আমাকে যখন ঘোড়া থেকে আমি একটু দলছুট হয়ে গেলাম, তখন একটু ভয় লাগে। অনেকে চেঁচাচ্ছে আমার ঘোড়া চলে যাচ্ছে, আপনারা টেনে আনুন, সে হয়তো একা দাঁড়িয়ে আছে, ঘোড়া আবার টেনে আনলো, মাঝে মধ্যে ঘোড়া অন্য রাস্তায় চলে যায়, সে একটা অ্যাডভেঞ্চার, খুবই অ্যাডভেঞ্চারাস জায়গা। কিন্তু এটাকে ভয় আরও বেশি মাঝে মধ্যে মনে হয়েছে যে কাশ্মীর ঢুকার মুখে আমরা যত সিকিউরিটি যেখানে যা দেখেছি, টোটাল আপনার পেহেলগাঁও থেকে বৈশানর ভ্যালি পর্যন্ত যেই দুর্গম রাস্তা, এ পথে কোথাও কোনো সিকিউরিটি নেই। মানে একজন, মানে যে কোনো ওখানে সিকিউরিটি, ওখানে তো বিভিন্ন রকম আছে, সিআইএসএফ হোক, বিএসএফ হোক, আর্মি হোক, বা যে কোনো আধা সামরিক কেউই নয়, কেউ নেই ওখানে, বা পুলিশ প্রশাসনও নেই, কেউ কোনো প্রশাসন, মানে প্রায় 1 ঘন্টার যাত্রাপথের মাঝখানে কোথাও ওরা নেই। এবং বৈশারণ ভ্যালির আগে ওরা এক জায়গায় আমাদের স্টে করিয়েছিল, তার 10 মিনিট আগে, একটু জঙ্গল, একটু উঁচু মতো জায়গা, সেখানে একটু ঘোড়া খাবে হয়তো কিছুক্ষণ, যেখানে রাখলো, সেখানে আমরা যে 8 জন ছিলাম, 8 জনই, আশেপাশে আর কেউ নেই। আমাদের গাটা একটু থমথম করছিল, একটু ভয় তো লাগে, কারণ অচেনা জায়গা, এবং তাদের ভাষা, যদিও হিন্দি ভাষা বললেও তাদের ওই ভাষার সঙ্গে আমরা অত সরগল না, এবং ওই জায়গায় যে আমরা তাদেরকে 100% বিশ্বাস করব, এরকমও আমাদের মধ্যে সেই কনফিডেন্সটাও নেই। এরকম একটা সবার মধ্যে একটা ভয় ভয় করছিল একদম। মানে এই যে ঘটনা ঘটেছে, তখন তো আমরা জানতামই না এখানে সন্ত্রাসবাদ কিছু হতে পারে। তারপরে আলটিমেটলি আমাদের যখন বৈশারণ ভ্যালিতে নিয়ে গেল, ওখানে যখন রাখার পরে, ওখানেও এত বড় একটা ভ্যালিতে কোথাও কোনো সিকিউরিটি নেই, আমাদের চোখে বাদিনি কোথাও একটা সিকিউরিটি। যেদিন দুর্ঘটনা হচ্ছে সেদিনও তো সিকিউরিটি ছিল না কোনো, সেদিন তো শুনলামই। মানে আলটিমেটলি ওখানে আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরেই কোনো সিকিউরিটি নেই, এবং বহু মানুষ ওখানে যায়। এটা একটা, আমি কারোর সমালোচনা করছি না, এটা হয়তো একজন নাগরিক হিসাবে আমার মনে হচ্ছে ওখানে একটা সিকিউরিটি থাকলে, যদি হয়তো সিকিউরিটিটা নেই, এটা ওরা অনেকদিন ধরে অবজার্ভ করেছে। এটা শুনলাম এটা নাকি 1 মাস ধরে নাকি ওখানে ওয়াচিং চলছে, মানে আমরা যে টাইমটা ছিলাম আমাদের হয়তো ওয়াচিং পিরিয়ডের মধ্যে ছিলাম, হয়তো সেদিনও হতেই পারতো। এবং যারা ঘোড়া করে নিয়ে যাচ্ছে, শুনলাম একজন সন্ত্রাসবাদী সেই ঘোড়া সাওয়ার সেজেই ঢুকেছিলেন, মানে ওই যে ঘোড়া করে যারা নিয়ে যায় তাদের সাথে এদের নিশ্চয়ই একটা যোগাযোগ ছিল। এবং আমাদের ওই জায়গায় যে গা ছমছম কথাটা বলছিলাম ওই কারণেই, যে আমাদের কোনো এক সময় মনে হয়েছে যে এরা যদি কোনোভাবে অ্যাটাক করে, কারণ কাশ্মীর মানেই তো আমরা ছোটবেলা থেকে শুনে আছি জঙ্গি অ্যাটাক হয়, যে তারা আমাদের তো অসহায়, তা সেইটাই দেখলাম যে ঘোড়া সাওয়ার সেজেই কোনো না কোনো ব্যক্তি জঙ্গি তাদের কাছ থেকে ঘোড়া নিয়ে, যারা ঘোড়া নিয়ে গেছে তাদের মধ্যেই কোনো ব্যক্তি, সেটাও হতে পারে।
তারা টোটালটা অনেক দিন ধরে অবজার্ভ করে কোন সময় আসলে ভালো হবে, কখন আসলে তারা তাড়াতাড়ি চলে যেতে টোটাল চারিদিক রেকি করে পুরো প্রোগ্রামিং করে প্ল্যান করে তবেই তো করেছে। এবং ওদেরকেও তো সহজ ওটা। আমি দেখলাম ওখানে যে মানে একটা প্রতিকূল জায়গা, বন্ধুর বলে না যেটা, বন্ধুর উপত্যকা টোটালটাই মানে জঙ্গল, এক কথা প্রকৃতির একেবারে বন্যতার চরমতম বর্ণতা প্রকৃতির। সেখানে যদি সিকিউরিটি না থাকে তাহলে সেখানকার যারা এক্সপার্ট তারা নিজেদেরকে সবসময় রাজাই মনে করে। যারা তো ওই পরিবেশের মধ্যে যারা মানুষ হয়েছে, যারা ঘোড়াটাকে টেনে নিয়ে যাচ্ছে তারা হেঁটে যাচ্ছে, তাদের এটা অভ্যাস। অথচ আমাদের মধ্যে থেকে আমার দুইজন আমার বন্ধু গেছিল, ওরা আর ঘোড়াটা নিতে পারছে না, ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে। ওরা বলছে ওরা যখন হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে যাই। ঘোড়াটাকে ছেড়ে ওরা হেঁটে যাওয়া শুরু করেছিল। তো 5 মিনিটও হাঁটতে পারেনি, তার মধ্যে একজনের পা মুচকে গেল আর একজন তো পড়ে গেল। মানে ওই রাস্তায় ওরা ছাড়া কেউ হাঁটতে পারবে না, আমার যেটা অভিজ্ঞতা। কেউ যদি পারে সেটা পাহাড়ে যাদের ভ্রমণ করা অভ্যাস আছে, কিন্তু নর্মাল মানুষ হেঁটে যেতে পারবে না। সুতরাং সেটা ওদের জঙ্গির আতুরঘর সৃষ্টির একটা মক্ষম জায়গা। কারণ সারা আমি কাশ্মীর ঘুরেছি, সব জায়গায় সিকিউরিটি আছে, একদম সোনমার্গ পর্যন্ত, গুলমার্গ, সেখানেও পাহাড়ের মাথায় বরফ, সেখানেও সিকিউরিটি আছে, প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটি আছে। শুধুমাত্র ওই জায়গাটাই সিকিউরিটি নেই। আমরা সেটা আলোচনা করতে করতেই উঠেছি, আলোচনা করতে করতেই নেমেছি। কারণ আমাদের মধ্যে একজন ছিলেন, সে একটু ভীতু, সে সবসময় একটু ভয় পায় যে কাশ্মীর মানে একটা জঙ্গি জায়গা। ওই জঙ্গি জায়গায় আমাকে বলেছে অনেকবার যে সুমনদা কে কোনো সিকিউরিটি দেখছি না, সিকিউরিটি দেখছি। তোরা তো ভয় কিসের, সিকিউরিটি দেখছে কি করবি, এরাই তো আমাদের সিকিউরিটি। আমাদের তো স্বাভাবিক দীঘা, যখন ওল্ড দীঘা নিউ দীঘা নয়, এই তালসারি আর নিউ দীঘার মধ্যে জঙ্গলের ভেতর থেকে যাওয়া যেত, তখনই তো কেমন ভয় লাগতো। আর ওরকম গভীর উত্তরবঙ্গে গেলেও জঙ্গলের ভিতরে একা তারপরে ঢোকার মুখে অনেক সিকিউরিটি দেখে অভ্যাস হয়ে গেছে। এইবার যখন আমরা ওখানে যাচ্ছি কোনো সিকিউরিটি নেই, তখন কিন্তু বিষয়টা, এটা আমাদের মনে হয় এটা আমাদের একটা দুর্ভাগ্য। একটা সাধারণ নাগরিক হিসাবে কোনো সরকারের সমালোচনা না করেই বলছি, এই দিকটা নজরে রাখা উচিত ছিল। যেহেতু জায়গাটা 370 লোক পাওয়ার পরে অনেক সমস্যা হয়েছে, এবং অবশ্যই তো মানে এটা বলতেই হয় যে সরকারের ব্যর্থতা, এটা আমরা সমালোচনা করে নয়, একজন সাধারণ নাগরিক হিসাবে। যে সরকারই থাকতো ওখানে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, ওখানে যদি কথার কথা প্রত্যেকে একটা রাজনৈতিক দলের হয়তো সমর্থক থাকতে পারে, আমারও একটা রাজনৈতিক, সেটা বড় কথা না, সে একজন ভারতীয় মানুষ, কিন্তু একজন ভারতীয় হিসাবে সিকিউরিটির অভাবের জন্য যদি সাধারণ 26 জন মানুষ মারা যান, সেখানে আমার সেটাকে নিন্দা করতে গেলে আমার দেখতে হবে না যে আমি কোন দল করি, কি আমি কোন, একদম এইটার কমানোর একমাত্র উপায় হলো শিক্ষা। এই শিক্ষাটা কোন শিক্ষা? আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি এটা, না ধর্মীয় শিক্ষা? ধর্মীয় শিক্ষা আমাদের পুঁথিগত শিক্ষা বলে এরমভাবে আলাদা বিভাজন, মানে আমি একজন শিক্ষক হিসাবে কোনো সময় দেখি না। আমার মনে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কথা, তিনি বলেছিলেন স্বাধীনতার পরে প্রথম কাজ হোক প্রত্যেক ভারতীয়কে মিনিমাম একটা টাইম, আমি এক্সাক্ট টাইম বলতে পারছি না, কয়েক বছর যাতে আমাদের ওই মিলিটারি ট্রেনিং, যেটা আমাদের সেনা, কম্পালসারি করা হোক। তার মধ্যে তার সঠিক দেশভক্তি, জাতির প্রতি টান এবং আমার চরিত্র গঠন, আমার দৈহিক মানে বিকাশ, মানসিক দৈহিক সব রকম বিকাশ ঘটে আমাদের একমাত্র সেনাবাহিনীর যে ট্রেনিং, এটা একটা শিক্ষা আমাদের। কিন্তু প্রত্যেকটা কিছুর সাথে কিন্তু শরীর একটা, মানে আমাদের স্বাস্থ্য একটা খুব ভালোভাবে যুক্ত। আপনার যদি সবসময় ব্রেনে এবং আমার সারা শরীরে যদি রক্ত সঞ্চালনটা ঠিকঠাক হয়, আমার শুদ্ধ বায়ু যদি আমার শরীরে অক্সিজেনটা ঠিকঠাক হয়, আমার কিন্তু চিন্তা ভাবনাগুলো ঠিকঠাক হবে, পজিটিভ চিন্তা ভাবনা হবে। আমি কিন্তু তখন মানসিকভাবে সুস্থ, এটা একটা শিক্ষা। শারীরিক সুস্থতা কিন্তু একটা শিক্ষা। তখন নেগেটিভ চিন্তা থেকে আমি অনেকটা বিরত থাকবো, এইটা একটা যেমন আমার শিক্ষা। তেমনি আমি যেটা বললাম, একটা বাচ্চাকে তার চেতনা, যে দেশের প্রতি ভালোবাসা আনা, জাতির প্রতি ভালোবাসা আনা, বড়দের সম্মান করা, এই যে শিক্ষাটা,
এইগুলো কিন্তু কোনো পুঁথিগত শিক্ষার মধ্যে আমরা সাধারণত খুব কমই দেখি। না একদমই, এগুলো কিন্তু কোনো ধর্মীয় শিক্ষাও না, এবং যেটা বলছেন যে কোন সামাজিক শিক্ষা, এটা সামাজিক শিক্ষা, আমার মনে হয় এইটার অভাব হয়েছে। এইটার অভাব। এইটা হলে আমি ধর্মীয় শিক্ষা বলতে মানে উত্তরোত্তর সারা দেশ জুড়ে মাদ্রাসার সংখ্যা বেড়ে চলেছে, যেখানে কোরআনটাই মূল পাঠ্য বিষয়। অবশ্যই কোরআন একটি ভালো তাদের ধর্মীয় গ্রন্থ। হিন্দুদের তেমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই, সম্ভবত আমাদের আরএসএস একজন, হ্যাঁ, বা প্রতিষ্ঠান না, মানে ওখানেও গুরুকুল, যেটা আমাদের গুরুকুলটা নেই। তার কারণ হচ্ছে যে নেহরুজি সেই সময় সম্ভবত অনুচ্ছেদ 30-এ কোথাও বলা হয়েছে যে হিন্দুরা এরকম কিছু করতে পারবে না, বা এরকম একটা কিছু আছে, যেখানে শুরু থেকে এরকম একটা কিছু সনাতনীরা, যাই হোক। তো সেখানে মাদ্রাসাতে এই মুহূর্তে বিভিন্ন মিডিয়াতে যেভাবে জানা যায়, বা সেখানকার যারা ছাত্র আছে তাদের যে বক্তব্য আমরা অনুভব করি, বিজ্ঞান, ভূগোল, এই বিষয়গুলো, ইতিহাস বলতে শুধুমাত্রই মুসলিম ইতিহাস, দেশের প্রতি তাদের কোনো দেশ একটাই, সেটা হচ্ছে যে এটা ইসলাম দেশ, আমরা ইসলাম দেশে কায়েম করব, জেহাদ। এই যে শিক্ষাটা আমরা পাচ্ছি, এটা কি এই যে জেহাদটা তৈরি হচ্ছে, একটি বাচ্চা মাঝখানেই একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছিলাম, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি বড় হয়ে কি হবে, সে বলছে জেহাদি হব। এই শিক্ষা ব্যবস্থায় কি ক্রমশ আমাদেরকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে? একটি সনাতনী বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি বড় হয়ে ডাক্তার হব, সেনা হব, গায়ক হব, নায়ক হব, আর্টিস্ট হব। কিন্তু একটি বিশেষ সম্প্রদায়ের কাছে ইসলাম একেবারে বিশেষ সম্প্রদায় বলার কিছু নেই, এটা তো ওপেন টু অল এবং ওপেন সিক্রেট একটা বিষয়। তাদের বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলে বেশ কিছু সংখ্যক বাচ্চারাই বলবে আমরা জেহাদি হব। আজকে আমাদের সনাতনীরা, যেটা নিয়ে অনেক সনাতনীরা আন্দোলন করছেন, আরএসএস, কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে কিন্তু বলবে না আমি আরএসএস হব, বলবেই না। 100-তে একজনকে, 1000-এ একজনকে খুঁজে পাওয়া যাবে না। এটা কেন? এটা যেটা বলছেন মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, সেই সম্বন্ধে আমরা খুব বেশি জানি না, তাদের ভিতরে কি শিক্ষা হয়। আপনি প্রথমে যেটা শুরু করেছিলেন, মানে যে কোনো ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা যখন বলছেন, যে তাদের শিক্ষাটা যদি সঠিক না হয়, কোথাও মনে হয় যদি সঠিক না হয়, তাহলে জেহাদি অটোমেটিক তৈরি হবে। সেই শিক্ষা ব্যবস্থাটার উপরে আমার মনে হয় কন্ট্রোল থাকা দরকার। এই যে কয়েকদিন আগে একজন বাংলাদেশি ধরা পড়লেন, যিনি এদেশে এসে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন বাংলাদেশ থেকে এসে। এবার সেখানে যারা শিক্ষার্থী আছে তারা কি শিখছেন? এখন সেই জায়গার শিক্ষা ব্যবস্থার প্রতি আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে ভারতবর্ষ থেকে, রাজ্য থেকে শুরু করে প্রত্যেক সরকারেরই উচিত সেটাকে মনিটরিং করা, যে তাদের সেখানে কি শিক্ষা দেওয়া হয়, সেটাও শিক্ষা ব্যবস্থার যেটা মূল মনিটর শক্তি, সেক্ষেত্রে থেকে যেন কন্ট্রোল হয়। কারণ শিক্ষা যদি সঠিক না হয়, তারাও আমার দেশের নাগরিক একদম। এবং মুসলিম সম্প্রদায়ভুক্ত যারা আছেন ওখানে, সকলেই যে খারাপ তা না। আমার অনেক পরিচিত আছেন, তাদের মধ্যে খুব ভালো, তাদের হাই থট তাদের মধ্যে কাজ করে, তাদের তো শিক্ষাটা এসছে তাদের মধ্যে। এবার সেখানে যদি কোনো নেগেটিভ শিক্ষা দেওয়া হয়, সেটাকে কন্ট্রোল করার, আমার মনে হয় এটা যদি আমাদের কাছে কোনো সময় প্রস্তাব আকারে আমাদের চাই, সেভাবে আমরা দিতে পারবো। যে মনে হয় একটু কন্ট্রোলটা মূল, যেখানে যে সরকারই থাকুক না কেন, যেখানে আমাদের সরকার আছেন, আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, কোথাও কংগ্রেস আছেন, কোথাও বিজেপি সরকার আছেন, এরকম কোথাও জেডিইউ আছে, বামফ্রন্ট আছেন, যে সরকারই থাকুক না কেন, তাদের মনে হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটার সঙ্গে তাদের সকল শিক্ষা ব্যবস্থা একটা কম, মানে কন্ট্রোলিংটা রাখা। কন্ট্রোলিং না রাখলে এখান থেকে, এটা আপনি যেটা বলেছেন এটা তো উড়িয়ে দেওয়া যায় না। কিছু কিছু ওখান থেকে বেরিয়েছে, জেহাদি তৈরি হয়েছে, এরকম নজির আমরা সংবাদ মাধ্যমে দেখি। সেই জায়গাগুলোতে একটু উচিত মনিটরিং করা। তুমি তো একটি আমাদের বনগাঁর সুপ্রতিষ্ঠিত স্কুলের দীর্ঘদিন দায়িত্বে ছিলে এবং শিক্ষকতার সাথে জড়িয়ে রয়েছে দীর্ঘদিন। অনেক ছোট ছোট বাচ্চাদের সাথে, এক কথা বলা যায় কড়িদের সাথে তোমার খেলা প্রত্যেক দিন।
কারণ শিক্ষাটা তো আজকে একটা বলা যেতেই পারে যে বাচ্চাদের সাথে শিক্ষকতা করা মানে তাদের সাথে খেলা করা, তাই তো নাকি? অবশ্যই। এক্ষেত্রে তুমি কি বলবে, তোমার অভিজ্ঞতা কি দীর্ঘদিন ধরো? দীর্ঘদিন বলতে আমি 2006 সালে শিক্ষকতায় আমি এসেছিলাম। তার মানে তো 19 বছর, তো অনেক দিন। 18 ইয়ার্স পার হয়ে গেছে, 19 ইয়ার্স রানিং। শিক্ষকতাতে আমি চাকরির জন্য যখন চেষ্টা করছিলাম তখন শিক্ষকতার চাকরিটা আমি পেয়েছিলাম, কিন্তু পাওয়ার পরে কোনো সময় মনে হয়নি যে এটা আমার কোনো চাকরি কি কোনো একটা পেশা। আমি সবসময় চেষ্টা করেছি যে এই শিক্ষকতার মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে থেকে আরো ভালো করে স্কুল, আমার এর মধ্যে দুটো স্কুল পরিবর্তন হয়েছে। যখন যে স্কুলে থেকেছি আমি চেষ্টা করেছি যে তার মানটা আমরা সবার থেকে যাতে এগিয়ে আনতে পারি, তার জন্য সেখানকার যারা কমিউনিটি আছে, আমাদের অভিভাবকরা আছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের মতামত নিয়ে সকলের ম্যানেজিং কমিটির সকলের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা আমার মানে একটা মিস্ট্রি হতে পারে, আমার কপালে হতে পারে। আমি যখন প্রথম শিক্ষকতা জীবনে এসেছিলাম, যিনি আমার স্কুলের টিচার ছিলেন তিনি 1 মাস পরে রিটায়ার হয়ে গেছিলেন স্বাভাবিকভাবেই। তারপরে আমার স্কুলের দায়িত্বটা আমাকে নিতে হয়েছিল। 2006 সালে আমি তখন নন্দদুলাল বিদ্যাপীঠে চাকরি করতাম। ফেব্রুয়ারি মাসে আমি আসার পরে মার্চ মাসে উনি, স্কুলটা কোথায়? ওটা মতিগঞ্জে, নন্দদুলাল বিদ্যাপীঠ। আচ্ছা, আমি মার্চ মাস থেকে সেখানে টিআইসির দায়িত্ব পালন করেছিলাম এবং সেখানে আমি বাচ্চাদের সঙ্গে থেকে আমি শিক্ষকতা করার আগে অনেক প্রাইভেট টিউশন করতাম, সুতরাং বাচ্চাদের সঙ্গে আমার ওতপ্রোত একটা সম্পর্ক ছিল সবসময়। আমি ওদের মানোন্নয়নের জন্য পাড়ায় পাড়ায় গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের ডায়েরি মেনটেন থেকে শুরু করে ওখানকার যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারাও অনেক কোঅপারেটিভ ছিলেন, আমরা একটা মানে আনতে পেরেছিলাম। কিন্তু তখনের যে সিস্টেম ছিল, হেড টিচার অ্যাপ্লিকেশনের যে সিস্টেম ছিল, সেখানে হয়তো সেই সময়কার 2006 সালে আমারটা মনোনীত হয়নি। নতুন হেড টিচার এসেছিলেন, তারপরে আরো অনেক ইতিহাস আছে, সেগুলো আমি এই পরিসরের মধ্যে আর আলোচনা করছি না। পরবর্তীতে আমি অন্য স্কুলে ট্রান্সফার হই। তারপরে 2012 সালে আমি আমাদের কুমুদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশন, যেটা একটা বনগাঁর ঐতিহ্যবাহী স্কুল, সেখানে আমি আসি। এবং যখন আসি ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কমই ছিল তখন, 100 জন 150 জন এরকমই ছাত্রছাত্রী ছিল, ছাত্রও ছিল তখন। ধীরে ধীরে 2009-এর পরে আরটিআই, আমাদের আরটিআই অ্যাক্ট আসার পরে কিছু সিস্টেমের বদল হয়েছে, আমাদের শিক্ষা পদ্ধতি কিছু বদল হয়েছে। তারপরে আমি আসার পরে সেখানে যিনি টিআইসি ছিলেন, আমি একসঙ্গে সেকেন্ড টিচার হিসাবেই ছিলাম। দুজন মিলে অনেক চেষ্টা করেছি, দুজন মিলে 5টা করে ক্লাস করতে হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি স্কুলটাকে দাঁড় করানোর। ধীরে ধীরে আরও শিক্ষক শিক্ষিকা এসছেন, আমাদের মানবিক সরকার অনেক ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা তিনি সরকারের পক্ষ থেকে নিয়োগ করেছেন, সকলেই কোয়ালিফাইড শিক্ষক শিক্ষিকা। আমি 2016 সাল থেকে ওখানে টিআইসি হিসেবে দায়িত্ব নিই। এবং আমার মনে সবসময় একটা ছিল যে স্কুলটাকে আমি সারা বাংলার বুকে একটা ভালো জায়গায় যাতে পৌঁছে দিতে পারি, কারণ বনগাঁর কুমুদিনী স্কুলের নামটা বনগাঁ সাব ডিভিশন যে সারা জেলা জুড়ে আছে, সেখানে প্রাইমারি বিভাগের যে বিষয়টা, ছাত্রছাত্রী সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, টিচার বৃদ্ধি পাচ্ছেন, তখন প্রায় আমাদের 24 জন 25 জন টিচার এসছেন, ছাত্রছাত্রী সংখ্যাও 1000 পার হয়ে গেছে। সেখান থেকে সকলের সাথে কথা বলে আমি ঘন ঘন গার্জিয়ান মিটিং করতাম, মাসে একটা করে গার্জিয়ান মিটিং করতাম, অভাব অভিযোগ শুনতাম, আমার কাজের যদি কোনো ত্রুটি থেকে থাকে তাদের মুখ দিয়ে শুনতাম, আত্মসমালোচনা না করলে আরও এগোনো যায় না একদম। তা সেইভাবে ওতপ্রোতভাবে সকলের সাথে কথা বলে একটা স্কুলকে মানের আনতে পেরেছিলাম, আমার যেটা মানে নিজের স্বপ্ন ছিল। এবং আমাদের সেই সময় 2020 সালে স্কুলের 100 বছর পূর্ণ হয়েছিল, আমরা একটা 100 বছর স্কুলের অনুষ্ঠান করেছিলাম, উদযাপন করেছিলেন। আমার বনগাঁর মানে লকডাউন পরবর্তী না, লকডাউনের ঠিক আগের মুহূর্তে 2020 সালের ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চে লকডাউন শুরু হলো। এবং বনগাঁর আপামর যারা অভিভাবকরা ছিলেন, আমাদের ছাত্রছাত্রীরা তো অবশ্যই, এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, প্রশাসনিক বিভিন্ন
প্রধান সকলেই সামিল হয়েছিলেন, এবং আমাদের খুব গর্ব যে আমরা শুনেছিলাম যে এত বড় একটা অনুষ্ঠান প্রাইমারি লেভেলে আমরা আজ পর্যন্ত সচরাচর চোখে পড়িনি। আমরা খুব নিজেদের গর্বিত মনে করেছিলাম যে সকলের একটা মিলিত প্রয়াস। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার প্রচুর অবদান ছিলেন, গার্জিয়ানদের প্রচুর কন্ট্রিবিউশন এবং তাদের যে সহযোগিতা, যে উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত তাদের অংশগ্রহণ আমরা একটা মানে আনতে পেরেছি। এখন আমাদের প্রধান শিক্ষিকা এসছেন, নতুন প্রধান শিক্ষিকা এসছেন, স্কুলের মান আরও উত্তরোত্তর বাড়ছে। ধীরে ধীরে সকলেই আমরা চেষ্টা করছি স্কুলকে জায়গায় আনার। ছাত্রছাত্রীদের আমি সবসময় ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদেরকে কোনোভাবেই যে একটা পেশাদারিত্ব মনোভাব নিয়ে আমি কোনোদিন দেখিনি। নিজের সন্তানের মতোই, কারণ তারা এতটাই ছোট, যখন পিপিতে আসে 5 বছর বয়স এসে ছোট ছোট তারা ফুলের মতো, কুড়ির মতো তারা এসে স্যার ঘর খুঁজে পাচ্ছি না, স্যার আমার টিফিনটা একটু বের করে দাও, মানে এইগুলোর মধ্যে একটা ইনভলভ থাকাটা একটা মনে হয় খুব চরম প্রাপ্তি একটা জীবনের। ওই স্যারটাই বলে, তারপরে আর আপনি সবই তুমি, স্যার এটা করে দাও, স্যার ওটা করে দাও, এটা করে দাও। তবে আপনি যেটা বলছিলেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলে যেতাম, সেই যে পরিবেশটা আমার মনে হয় যে বর্তমান সমাজে পরিবেশের কিছু একটা দিনের সাথে সমস্ত কিছুই পরিবেশ, আমাদের সামাজিক পরিবর্তন হয়, সেই সামাজিক অর্থনৈতিক পরিবর্তনেরও এটা দায়ী হতে পারে কিছুটা। এতে করে আমার মনে হয় আগের আন্তরিকতাটা অনেক বেশি ছিল। আন্তরিকতাটা এই অর্থে বলছি, আমার শিক্ষক মশাই, প্রধান শিক্ষক যখন স্কুলে যেতেন, আমার মার হাত ধরে আমি স্কুলে যেতাম। তা যশোর রোড, এই চাকদা রোডের ধার দিয়ে। তা উনি কোন স্কুল ছিল তোমার? আমি ওই চাপাবেড়ে নাম্বার 1, এখন যেটা আমাদের SIS অফিস, তার পাশেই। তাই হেডমাস্টার মশাই ওখানে অটো করে নামতেন, আমরা টুক করে মার হাত ছেড়ে দিয়ে স্যারের সাথে সাথে স্যারের পিছন পিছন যেতাম। আবার ছুটির সময় স্যারের হাত ধরে ধরে চলে আসতাম। স্যার হয়তো বাড়ি এসে একটু চাও খেতেন কোনোদিন। মানে এই যে একটা অভিভাবক এবং টিচার একটা যে মেলবন্ধন ছিল, সেটা এখন আছে, কিন্তু কোথাও যেন একটু কমে গেছে ব্যাপারটা। আমিও তো নিজে একজন অভিভাবক, আমারও নিজের ছেলে আছে। মানে এখন সমাজটা হয়ে গেছে বেশি, মানে আমরা আত্মকেন্দ্রিক। আমার সন্তানটা ভালো, আমার চিন্তা ভাবনা শুধু আমার সন্তানকে ঘিরে, যে তাকে আমি কি করে এডুকেশন দেব, তার কি হলো না হলো সমস্যা আমি এইটুকুই বুঝবো। সামগ্রিক ভাবার চিন্তাটা আমাদের কমে এসছে। একদম আমার সন্তান স্কুলে ঠিকঠাক ঢুকছে কিনা, এই ধরো কুমুদিনী স্কুলের কথাই বলি, ঢোকার মুখে প্রচুর গার্জিয়ানদের ভিড়। একটি বাচ্চা, দুটো গার্জিয়ান কখনো কখনো দেখাই যায় এটা, এবং বাচ্চাগুলো ঢুকবে কি না ঢুকবে এটা নিয়ে ভাবনা নেই তাদের, তার বাচ্চাটা ঢুকেছে কিনা ভেতরে, শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এই যে বিষয়টা আগে যেমন এটা ছিল না। আগে যেমন আমার বাচ্চাটা ঢুকেছে, আর একটা বাচ্চাকে গাঁট করে ঢুকিয়ে দেওয়া আমার দায়িত্ব। আজকে কিন্তু এটা নিয়ে আর কারো ভাবনা থাকছে না। এখন এটা সামগ্রিকভাবে যেটা শুরু করলেন আপনি, যে সামগ্রিকভাবে কোথাও না কোথাও সমাজ এগোচ্ছে, দিন এগোচ্ছে, কিন্তু মানুষের মধ্যে শিক্ষাটা সেই মানে যাচ্ছে না। হয়তো পুঁথিগত শিক্ষা আমরা পাচ্ছি, আমাদের অনেক বেশি এখন হয়তো সায়েন্টিস্ট আসছে, চিকিৎসক আসছেন, বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আমরা বলছি বটে, কিন্তু যে মানুষের অন্তরের যে শিক্ষাটা, সেই শিক্ষায় কোথাও আমরা মনে হচ্ছে কোথাও আমাদের অভাব হচ্ছে। যেমন আমি আমার ছোটবেলাতে আমার বঙ্গরূপা স্কুল, আমার পাড়ার স্কুল, আমি সেখানে পড়েছি। সেখান থেকে পরবর্তীকালে শক্তিগড় প্রাইমারিতে পড়েছি। তো এই দুই স্কুলের অভিজ্ঞতা দিয়ে বলি যে শিক্ষকরা যেন আমাদের কাছে বাবার পরের স্থান, বা দিদিমণিদের যেমন ভয়ও পেয়েছি, ভালোবাসাও পেয়েছি। লক্ষ্মী পুজো পার হয়েছে, দিদিমণি নাড়ু করে নিয়ে এসছেন, ছাত্রদের দিচ্ছেন। আজকে দিদিমণিদের ক্ষেত্রে কোথাও যেন ছাত্ররা তাদের কাছে একটা বার্ডেন। ছাত্রছাত্রীরা একবারের বেশি দুবার কিছু বললেই তারা কেমন অস্বস্তি বোধ করছে। হচ্ছে তো এটা নাকি? এটা এখন কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের কানে আসে। আমি শিক্ষকতার সাথে যেহেতু অনেক বছর যুক্ত, এবং আমি দীর্ঘ অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা, আমি বিভিন্ন সময় আমি আমার সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমার কাছে অনেক অভাব অভিযোগ আসে। এক শ্রেণীর, আমাদের এটা বলতে খুবই খারাপ লাগে,
যে এই সংখ্যাটাও কম, কিন্তু এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আমাদের সেই মানসিকতাই পোষণ করেন যে এটা আমার পেশা, এটা আমি কোনোভাবে আমি ডিউটিটা করে আমি বাড়ি চলে আসব, এটা আমার পেশা। কিন্তু আমার কতটা দিতে হবে, আমার কতটা দায়বদ্ধতা, সেই জায়গায় কিছুটা অভাব আছে, কিন্তু এটা কিন্তু আমার সামগ্রিক চিত্র এটা না, এটা হলো কিছু 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 কিছু। এবং তার জন্য হয়তো মাঝে মধ্যে আমরা মিডিয়াতে দেখি কিছু শিক্ষক শিক্ষিকার কোনো আচরণের জন্য ভৎসিত হচ্ছেন সমাজে, সেক্ষেত্রে আমাদের হয়তো অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। কারণ শিক্ষক কুল মানে গুরুকুল, সেখানে একজন শিক্ষক যদি একটা খারাপ আচরণ করেন তার প্রভাবটা আরো বাকি সব শিক্ষকদের, কারণ এখন অনেক শিক্ষকই আছেন তারা খুব ভালো পড়ান এবং তাদের ডেডিকেশন অনেক। কারণ আমি যে স্কুলে আছি সেই স্কুলেও এমন অনেক শিক্ষকই আছেন তারা এত বেশি ডেডিকেটেড, সারাক্ষণ বাচ্চাদের নিয়ে ভাবে। আমি যখন দায়িত্বে ছিলাম, স্কুল ছুটির পরেও তাকে ফোন করে বলতো, সুমন দা কালকে এইটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এখনো আমাকে বলে, এখনো আছে। এবং আমাদের প্রধান শিক্ষিকার সঙ্গেও নিশ্চয়ই ইন্টারাকশন হয় যে কি করে ভালো হয়, কি করে করলে ভালো হয়, এরকম কিন্তু আছে। কিন্তু আপনি যেটা বললেন যে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু এক্সাম্পল, হাজার দর্শক আছে, সুন্দর গান শুনছেন, একজন উঠে হঠাৎ লাফ দিয়ে বলেন এই গান চলবে না, ভালো করতে হবে। ভালোটা কি সে নিজেও জানে না। তেমনি করে শিক্ষকতাটা আসলে এখন চাকরি হয়ে গেছে। যে শিক্ষকের কাছে শিক্ষকতাটা একটা চাকরি মাত্র, তার কাছ থেকে আর 5টা চাকরির মতনই ব্যবহার পাওয়া যাবে নাকি? এরকম এখন বেশ কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। কারণ আমরা শিক্ষকতাটাকে কোনো সময় যদি চাকরি হিসাবে নিই, অন্তত যারা অফিসিয়াল কাজ করে, বিডিও অফিস, এসডি অফিস, এদের ক্ষেত্রে চাকরিটা পেশাগত দিক হিসেবে ট্রিটমেন্ট করা উচিত। কারণ সেখানে যদি তারা সেইভাবে ট্রিটমেন্ট না করে সেই কাজটা তারা করতে পারবে না। আমাদেরটা কিন্তু অন্যরকম। আমাদের কাজটা শুধুমাত্র ওই ওয়ার্কিং টাইমে ওইটুকু কাজটা সীমাবদ্ধ না। আমাদের স্কুল আওয়ার্সের পরে গার্জিয়ানদের মিট করা, গার্জিয়ানদের ফোনের উত্তর দেওয়া। একটি বাচ্চা কালকে কোথায় যাবে, একটি গাছ লাগানোর সময় আমি কোন মাটিতে লাগাচ্ছি, সার দিচ্ছি, কি করছি, এটা যেমন ভীষণ দেখার, একজন শিক্ষকেরও ওই বাচ্চাটিও একটি গাছের মতনই। তাকে কোন পথে এগোবে এটা ঠিক করে দেন একজন শিক্ষক। অতএব সেখানে শিক্ষকই যদি কি বলবো যে তার দক্ষতার অভাব হয়, তাহলে বাচ্চাটিও তাই হবে। কিন্তু দেখা যায় যে একজন দুজনের জন্য এইটা কিন্তু শিক্ষক কুলের একটা সমস্যা হচ্ছে, বদনাম হয়ে যায়, যেটা সব স্কুলেই, এমনকি আপনার স্কুলেও একজন দুজনের জন্য হয়তো এরকম হবে, এটা হতে বাধ্য না। এটা যেহেতু আমি নিজের স্কুলে এই বিষয়টা আমি বলতে পারবো না, তবে আমাদের চোখে আমি বললাম যেহেতু যে খুব কম সংখ্যক হলেও কিছু কিছু শিক্ষক শিক্ষিকা বাদেন, তাদের ব্যবহার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ হয়তো শিক্ষক সুলভ না, একদমই তাই, সেগুলো আমাদেরও খুব বেদনা দেয়। তবে আরো একটা দিক, এখন শিক্ষা ব্যবস্থায় যেটা এই পরিবেশটা যেমন আমরা দেখছি কিছু কিছু শিক্ষক শিক্ষিকার মধ্যে, কিন্তু বিগত দিনে যখন আমরা ছোট ছিলাম, কিংবা আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে, তখন আমরা যখন স্কুলে যেতাম, আমাদের গার্জিয়ানরা স্যারদের বলতেন যে পড়াশোনা না হলে পিটাবেন, শাসন করবেন। এটা আমার বাবা মার মধ্যে শুনেছি যে মানুষ করে দেবেন, আপনার মতো করে মানুষ করে দেবেন। এখন কিন্তু আমরা গার্জিয়ানদের মুখে এটা শুনি না। এটা হয়তো একটা শিক্ষা ব্যবস্থার নিয়ম আছে, আমাদের 8টি অ্যাক্ট চালু হওয়ার পরে কোনো রকম মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার বারণ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অভিভাবক যারা আছি, আমরা যদি সেই বিশ্বাসটা রাখতে না পারি, আত্মবিশ্বাস, যে আমার বাচ্চাকে একটু শাসন করা মানেই যে পরের দিন গিয়ে আমি লোকজনকে ভিড় করবো যে কেন আমার বাচ্চাকে শাসন করলেন। এবং আমার খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল, আমি যখন 2014 সালে স্কুলে ছিলাম, আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি খুবই ভদ্র একজন মানুষ, পরেশচন্দ্র বিশ্বাস, মানে খুবই জেন্টেলম্যান। তিনি একজন কোনো একটা বাচ্চাকে হয়তো এত বেশি হয়তো ডিস্টার্ব করছিল, হয়তো তিনি দু একটা শাসন করেছিলেন, কথা বলেছিলেন। আমরা ক্লাসরুমে ছিলাম, আমরা এসে দেখছি স্যারের চোখ ছলছল করছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন আমাদের যিনি একজন সর্বক্ষণের কর্মী থাকেন তিনি বললেন কালকে মনে হয় একজন বাচ্চাকে উনি কিছু বলেছিলেন,
বাচ্চাকে নিয়ে এসে ওনার বাবা মা মাস্টারমশাইকে যথেষ্ট তিরস্কার করেছেন, লাস্টে মাস্টারমশাইকে ক্ষমা চেতে হয়েছে। আমরা বললাম আমাদের একটু খবর দিতে পারতেন, একটু কথা বলে বুঝাতাম যে এটা কয়েকজন বাচ্চাকে একজন শিক্ষক মশাইয়ের সামনে ক্ষমা চাওয়াটা, নাহলে আগামী দিনে বাচ্চাটার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে শিক্ষার টোটাল পরিবেশের ক্ষেত্রে আমাদের অভিভাবকরা অনেকাংশে দায়ী, অনেকটা দায়ী। এটা তো আসলে শিক্ষা ব্যবস্থার জন্য খুবই টোটাল সমাজের একটা শিক্ষার অভাব। তা না হলে এখনকার দিনে এসেও আমরা যে সমস্ত ক্রিমিনাল অফেন্সগুলো দেখি সেগুলোর প্রত্যেকটার সঙ্গে শিক্ষাযুক্ত। একদম। আমরা এত বছর স্বাধীনতার এত বছর পরে এসেও যদি সবাই সঠিকভাবে শিক্ষিত হতে পারতাম, তাহলে এই জিনিসগুলো হয়তো আমরা অনেকটা অ্যাভয়েড করতে পারতাম। একদম। এই যে আজকে শিক্ষাই যে আজকে সমগ্র দেশ নয়, সমগ্র বিশ্বজুড়ে একটা অস্থির পরিস্থিতি চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, কয়েকদিন আগে যুদ্ধ হলো। বাংলাদেশ, যেখানে শিক্ষার হার ভীষণ কম, এবং সঙ্গে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, এখানেও কিন্তু একটা শ্রেণীর মানুষ জেহাদের নামে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই যে পেহেলগাম কাশ্মীর পেহেলগাম হলো, এখানে কি এই যে জিহাদ, কিছু না বুঝেই জেহাদ, কিছু না বুঝেই আমি দেশের বিরুদ্ধে বক্তব্য, এই যে জ্যোতি রানী একজন, তিনি তো শিক্ষিত, এইবার তাহলে এই শিক্ষিত মানুষটা দেশের বিরোধিতা করছেন, তাহলে এনার শিক্ষায় কি কোথাও সমস্যা ছিল? বা যারা তথাকথিত জেহাদি বলছে, একেবারে নিম্ন শিক্ষিত এরা, এদের মধ্যে ডিফারেন্টটা কেমন মনে হয় তোমার? জেহাদি বিষয়টা যখন উগ্র হয় তখন তার মধ্যে শিক্ষার অভাবটাই, উগ্রতাটা মানে শিক্ষার অভাব, যে কোনো উগ্রতাটাই। কাশ্মীরের যে ঘটনাটা আপনি বললেন, ওখানকার মানুষ বেঁচে থাকে বেশিরভাগই ট্যুরিজমের উপরে নির্ভর করে। একদম। ট্যুরিজমটাই ওদের মেন ইনকাম অফ সোর্স। ট্যুরিস্টরা না গেলে তাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। একদম। এটা কিন্তু ওরা ভালোভাবেই জানে। তার মধ্যে থেকে যারা এই উগ্রত্ববাদ, জেহাদি নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে, তারা কিন্তু এই বোধগুলো তাদের মধ্যে কাজ করে না। সুষ্ঠুভাবে ভাবতে গেলে, দূরদৃষ্টিতে থাকতে গেলে তার শিক্ষার দরকার, সঠিক শিক্ষার দরকার। আজকে তাদের যে ভাবানো হয়, আমার যেটা মনে হয়, তাদের ভাবানো হয়, তাদেরকে নেগেটিভ থট তাদের মনে ঢোকানো হয়, সেটা যদি তাদের শিক্ষা ঠিকঠাক থাকতো তাহলে এই থটটা তাদেরকে ঢোকানো সম্ভব হতো না। যদি তাদেরকে এটা প্ররোচিত করাও হতো, তারা কিন্তু সঠিক শিক্ষার আলোকে আলোকিত হলে সেই জায়গা থেকে বিরত থাকতো। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, আমার মনে হয় এগুলো টোটাল সারা দেশ কেন, সারা পৃথিবীর একটা সমস্যা, যে এই যে জেহাদি, এই যে জঙ্গি কার্যকলাপ, এটার পিছনে শিক্ষার একটা বড় অভাব। সে যে ধর্মেরই হোক না কেন। আমরা, এটা খুবই খারাপ লাগলো পেহেলগাঁওতেই প্রথম যে ধর্ম বেছে সন্ত্রাস চালানো। এই যে বৈশারণ ভ্যালিতে যাওয়া হয়েছিল, এখন কি মনে হয় যে খচ্চরের চালকটি মারা গেলেন, তিনি একজন মুসলিম ছিলেন, তো তিনি এই মুসলিম ছিলেন বা হিন্দু ছিলেন, এই শব্দটা বলা মানেই কিন্তু বলা যেতে পারে একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা আমাদের। আমরা বলি না যে মুসলিম ছিল, হিন্দুদেরকে, মানে এটা সাম্প্রদায়িক, মানে খুব সূক্ষ্মভাবে একটা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা, যেটা আমিও হয়তো হালকা করে বললাম। কিন্তু এখানে দাঁড়িয়ে বলবো যে তিনিও কিন্তু এর বিরোধিতা করতে গিয়ে মারা গেছিলেন, তাই না? তিনি এর বিরোধিতা করেছিলেন। তিনি এই যে জঙ্গি গুলি চালিয়েছিলেন, সেই জঙ্গির কাছ থেকে রাইফেল কাটতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বা তাকে গুলি করা হয়। তো মনে হয় না যে সেই লোকটাই হয়তো তোমাকে খচ্চর চাপিয়েছিল বা এইটা? আমরা আলোচনা করছিলাম যে আমাদের যারা নিয়ে গেছিলেন, আমাদের টিমে তো 8 জন ছিলাম, তাদের মধ্যে হয়তো একজন ছিলেন যে আমরা দেখলাম যে জঙ্গিদের থেকে রক্ষা করার জন্য তিনি নিজেই নিজের জীবন বিসর্জন দিলেন। আবার এটাও আমরা মিডিয়ার মারফতে শুনলাম যে তাদের ঘোড়া ব্যবহার করে, ঘোড়া সাওয়ার সেজেও জঙ্গি ওখানে এসেছে। আবার মানে উল্টো দিকে এটাও মনে হয়েছে যে আমাদের কেউ আবার সেই রকম ছিল না, তো একদম
মানে দুটো দিকই আমাদের কাছে কিন্তু মানে বিষয়টা আমাদের সেদিনও তো ওদের তো অ্যাকশন করার কথা ছিল আরো কয়েকদিন আগে। এমনও তো হতে পারতো যদি এটা মনে হতো যে আমার মনে হয়নি যে আমরা যেদিন ছিলাম সেদিন হলে কি হতো। আমাদের মানে ভীষণভাবে আমার মধ্যে কয়েকজন তারা তো মানে বেশ দেখলাম কথা বলতে বলতে যে সুমনদা এটা তো আমাদেরও হতে পারতো একদম, কারণ তাদের যা টার্গেট ছিল, আগে করার টার্গেট ছিল, যে কোনো কারণে তারা পিছিয়ে গেছে। এরপরে কি এই যে বারবার মিডিয়া, রাজনৈতিক দলগুলি বারবার একটা বলার চেষ্টা হচ্ছে যে ওখানে মুসলিমরা হিন্দু দেখে দেখে হত্যা করেছে, এটা ঠিক, সবাই হিন্দু দেখেই হত্যা হয়েছে, সেটা কি মুসলিমরা না জেহাদিরা, কোনটা বলবে তুমি? জেহাদিরা। আমি মনে হয় না মুসলিমরা সবাই খারাপ, কোনো একটা বিশেষ ধর্মের সবাই যে খারাপ হবে এরকম কোনো কথা নেই। জ্যোতি রানীও তো একজন সনাতনী হিন্দু। আমি বললাম তো বিশেষ ধর্মের যে সবাই খারাপ হবে, কোনো আমাদের হিন্দুদের মধ্যে যে সবাই খারাপ হবে কিংবা মুসলিমদের মধ্যে সবাই খারাপ হবে বা সবাই ভালো হবে এরকমও না। যে খারাপ, যে অংশটুকু খারাপ, যদি সঠিক শিক্ষা না থাকে সেই অংশটুকু খারাপ হবে, সে যে ধর্মেরই হোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন। শিখেদেরও তো একটা অংশ যারা জঙ্গিবাদের সাথে জড়িয়ে রয়েছে। শিক্ষাটাই মেন। এই যে জ্যোতি রানী, তিনি শিক্ষিত ব্লগার, পাকিস্তানি চর ধরা পড়ল, 11 জনের মধ্যে তো প্রায় 9 জনই হিন্দু বোধ হয় যারা ধরা পড়লেন, তারা তো শিক্ষিত। তাহলে তাদের কি কোথাও সঠিক শিক্ষার অভাব না লোভ, কি মনে হয়? লোভটা আছে তো শিক্ষার অভাবের থেকে। আমাদের যত নেগেটিভ গুণগুলো আছে সেগুলো কিন্তু উৎস হলো অশিক্ষা। শিক্ষার আলোয় আমি যদি আলোকিত হতে পারি, লোভটা কোন টাইমে আসে? যতক্ষণ পর্যন্ত আমি শিশু থাকি, আমার ততক্ষণ শিক্ষাটা পরিপূর্ণ হয়নি। কিন্তু আমার মনে হয় এরা সবই অ্যাডাল্ট, সকলেই 18 বছরের ঊর্ধ্বে। আমার যখন একটা শিশু, আমি যেই জায়গায় আমি বলছিলাম যে অত সরল, তাদের নিয়ে আমি কাজ করতে হয়, কারণ তাদের মধ্যে কোনো পাপ পুণ্য বোধটা এখনো সঠিকভাবে ক্রিয়েট হয়নি। আমরা তৈরি করি আস্তে আস্তে তৈরি করি। আমরা যেভাবে তৈরি করতে পারবো, কোনো শিশুকে যদি আমরা তৈরি করতে সঠিকভাবে পারি, সে আগামী দিনে পাপ পুণ্য বোধটা সে পাবে। এবং তার অভিভাবক, তার সমাজ যদি তাকে তৈরি করে দিতে পারে। আমার মনে হয় শিক্ষার জন্য যেমন কাদের কাছে ও শিক্ষিত হচ্ছে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন সমাজে আছে, কোন পরিবেশ আছে, পরিবেশটা একটা খুব গুরুত্বপূর্ণ। মানে সামাজিক শিক্ষা সবার আগে। খুব সহজে আরো বেশি ইনকাম করতে পারবে এরকম কিছু হাতের সামনে না পাই, তার সঙ্গে তো সুশিক্ষা ব্যাপার আছে। দুটোর মেলবন্ধন, দুটো জিনিস যদি ওরা ঠিকঠাক পায়, তাহলে কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। সন্ত্রাসবাদ ধ্বংস হবে। সন্ত্রাসবাদ শুধুমাত্র কোনো নিয়ম করে, কিছু আইন মেনে কিংবা আমি সিকিউরিটি দিয়ে কিন্তু সন্ত্রাসবাদ নিধন হবে না। আমার দেখতে হবে কোন আর্থসামাজিক পরিস্থিতি থেকে তারা উঠে আসছে। সন্ত্রাসবাদীদের আলাদা আলাদা করে চিহ্নিত করতে হবে। মানে ক্রমশ সমাজে কিন্তু একটা জিনিস, উচ্চবিত্ত আর নিম্নবিত্তর ফারাকটা তৈরি হচ্ছে আবারও, ধনতান্ত্রিক জায়গায় আবারও আমরা পৌঁছে যাচ্ছে। এবং সত্যি সত্যি এটা আমি কোনো রাজনীতিক ঊর্ধ্বে বলছি, যে আমার মনে হয়েছে যে এই লাস্ট 5 বছর 10 বছর আমাদের মধ্যে যেন এই বিভাজনটা আরো বেশি তৈরি হয়ে যাচ্ছে। কেন এটা আমি কোনো আজকের আলোচনাতে কোনো রাজনীতি আমি টানতে চাচ্ছি না, যে এই বিভাজন, মানুষে বিভাজনটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে আপনি বলছিলেন, আমরা এখন ছোটবেলায় ছিলাম, আমার পাশে মুসলিম বন্ধুরা থাকতো, আমি তাদের বাড়ি যেতাম। আমি যখন ট্রেনিং করেছি, আমার রুম পার্টনার ছিলেন একজন মুসলিম। আমার বাড়িতে কখনো আমার মা বলেনি যে একজন মুসলিম তোর সাথে রয়েছে, এই কথা বলিনি। কিন্তু এখন দাঁড়িয়ে আমার মনে হয়, এখন দাঁড়িয়ে অনেক অভিভাবকেরাই বলবেন যে তুই একটা মুসলিমের সাথে এই ঘরে রয়েছিস, খবরদার তুই যাবি না। এই যে আমাদের মধ্যে যে এই যে বিভাজনটা আমি দেখছি লাস্ট 10-15 বছর হলো একটু বেশি হয়েছে। এটা যেভাবেই হোক পরিস্থিতি, এটাও শিক্ষা কোথাও যেন বিভাজন তৈরি হয়েছে সস্তা শিক্ষার জন্য, এটা বলতে পারি তো। তাহলে আমরা কিন্তু অন্তিমের দিকে চলে গেলাম, যে আমাদের একটা জিনিস, সুমনের সাথে, তিনি শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে রয়েছেন। যদিও শিক্ষক হিসাবে তাকে আপনি বলাই উচিত আমার, কিন্তু অনেকটাই বয়সের ডিফারেন্ট।
এবং দাদা বলার কারণেই আমি তাকে ভাই বলেই সম্বোধন করেই শুরু করেছি। তো তার সমস্ত এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখানে দাঁড়িয়ে একজন সঠিক শিক্ষক হিসাবে তিনি একটা জিনিসই বললেন, সঠিক শিক্ষা চাই, সত্য শিক্ষা। যে সত্য শিক্ষা থাকলে মানুষ জেহাদি নয়, একজন সুন্দর মানুষ হয়ে উঠতে পারেন, আবারও বাগান ফুলে ফুলে ভরতে পারে, কাটা গাছ একটিও থাকবে না, যদি কিনা শিক্ষাটা সত্য হয়। তাই সত্যের সঙ্গে থাকুন। শিক্ষকেরা শুধুমাত্র সন্তানদের বা বাচ্চাদের যে ভবিষ্যৎ গড়ে দিতে পারবেন তা নয়, সঙ্গে গার্জিয়ানদেরকেও প্রয়োজন। আপনার সন্তানটা কোন পথে যাবে, কি করবে, সেটা যেমন একজন শিক্ষক ঠিক করতে পারেন বা তিনি যেমন দায়িত্ব নিতে পারেন, আর দায়িত্ব নেওয়ার আগে আপনাকে দায়িত্বটা ছাড়তে শিখতে হবে। আপনার সন্তান আপনি যে শিক্ষকের কাছে পাঠাচ্ছেন তার উপরে ছেড়ে দিন, তাকে বলুন যে তার মতন করে শিক্ষা দিতে। একটা সময় ছিল যখন বাবা মায়েরা শিক্ষকদের বলতেন, আমার সন্তান আপনাকে দিয়ে দিলাম, যেমনভাবে পারেন মানুষ করেন। তারা বলতেন না যে না আমার সন্তানের বকা যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না, কিচ্ছু নয়। বেদটা ফিরে আসুক আবার, কি বলো? আমার যেহেতু আমি একজন সরকারি ভাবে শিক্ষক হিসেবে আছি, সুতরাং এই যে 8টি অ্যাক্টটা চালু হয়েছে, ভালো দিক মন্দ দিক এটা নিয়ে হয়তো পরে একদিন যদি সুযোগ হয় আলোচনা হবে। বেদ ফিরে আসুক, এটা সর্বাঙ্গীন যে ঠিক সেরকমও না, শাসনটা আসুক, অনুশাসন আসুক। শাসন অনুশাসন আসুক। শাসন অনুশাসনটা না থাকলে কোনো সমাজ সুষ্ঠুভাবে এগোতে পারে না। তো বন্ধুরা, অনেক কথা হলো, আজ এ পর্যন্তই। আর আপনিও যদি কোনো ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয় করে থাকেন, যে কোনো বিষয় হতে পারে, আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের বাংলা সাহিত্য, ইতিহাস, ভূগোল, ইংরাজি, বিজ্ঞান, যে কোনো বিষয়ে আপনার যদি দক্ষতা থাকে, অবশ্যই আপনি কিন্তু আসতে পারেন আমাদের সঙ্গে। গল্পগুজব হতেই পারে আপনার সাথে, আর সেই গল্প কি হলো আমরা জানাবো আমাদের দর্শকদের। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, অবশ্যই যোগাযোগ করুন। তাহলে আজ এ পর্যন্তই। সুমন মজুমদার অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক, আমরা তাকে আমাদের হ্যাপি সানরাইজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, প্রণাম, নমস্কার জানাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।